আমাদের জীবনে কোনো কিছুই চিরস্থায়ী না। সবার জীবনেই খারাপ দিন ভালো দিন আছে, এটা মেনে নিতে হবে। পরিস্থিতি মানুষকে তৈরি করে। পরিস্থিতি যখন বদলে যায়, মানুষও তখন পাল্টে যায়। মানুষ আসলে পানির মতো, পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রুমা আহমেদ, তিলোত্তমা নগরী, আমাদের খুলনা থেকে। আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মাম রুমা। দূরে কিংবা কাছে, আমাদের দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও একটি নতুন দিনের গল্প কথা দিয়ে সাজিয়েছি আমার আজকের ব্লগটি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমার সাথে থাকলে আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো নাই লাগে, আমার মনে হয় দেখতে দেখতে ভালো লেগেও যেতে পারে, আর আমার প্রতি আপনাদের ভালোবাসা হয়েও যেতে পারে। বেশ কিছুটা সময় অবসর, কিছুটা বিরতির পর আবারও নতুন করে ফিরে আসা চিরচেনা সেই পুরানো জগতে। তবে এই ফিরে আসাটা মোটেও সুখকর বা সুখময় একটা অনুভূতি আমাকে দিচ্ছে না। ভরাক্রান্ত মন, বুকের পাঁজর ভাঙা বোবা কান্না বুকের ভেতরেই দমিয়ে রেখে একটু অভিনয়ের চেষ্টা মাত্র। তবে আমার এই ইমোশন বা আমার মেডিকেল ইস্যুস সাইড রেখে আজকে আমি শুধু ভিডিও সংক্রান্তই কথা বলবো, কারণ শরীরটা আমার এখনও খুব একটা ভালো না। ভিডিওতে ভয়েস দিতে আসার আগে নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করেছি যে আমি মোটেও ইমোশন হব না, কারণ আমি যখনই বর্তমান পরিস্থিতি বা সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে যাব, তখনই আমি ইমোশন হয়ে পড়ব। আমার দম বন্ধ হয়ে আসবে, শ্বাসকষ্ট বেড়ে যাবে। তখন হয়তো নতুন করে আবার আরও বেশি অসুস্থ হয়ে পড়ব। সেহেতু আমার আবেগ, ইমোশন, আমার যে অসুস্থতা, মেডিকেল ইস্যু, এগুলো বিষয়ে কোনো কথা আজকে আমি বলবো না। আশা করছি আমার আপুরা কেউ আমাকে ভুল বুঝবেন না। বেশ অনেকটা দিন ইউটিউবে কোনো ভিডিও দেয়া হয় না আমার চ্যানেলের অবস্থাটা খুব বেশি খারাপ। আজকেও আমি এই ভিডিওটা দিতাম না, মনের বিরুদ্ধে গিয়ে আমার চ্যানেলের স্বার্থে আজকে এই ভিডিওটি শেয়ার করা। এই কাজগুলো বেশ অনেক দিন আগে করেছি, তবে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই ক্যাবিনেটটা আমার সংসার জীবনের শুরুর দিকে বানানো, তো সেই হিসাবে আমি বলবো ডিজাইনটা একেবারেও খারাপ না, মোটামুটি সিম্পলের ভিতরে কিন্তু গর্জিয়াস। তো ক্যাবিনেটের ভিতরে সব কিছু দেখছেন ঠেসে ঠুসে রাখা। আর এই বোলটা কেন দেখাচ্ছি, এই বোলটা আমার অনেক বেশি পছন্দ। এই ধরনের বোল এখন খুব একটা আপনি কোথাও দেখবেন না, একদম স্টিলের যে বড় বোলগুলো ওই টাইপের ডিজাইন। আর এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু অ্যাভেলেবেল। এই ডিজাইনটা আমি কিছুদিন আগেও মিয়াকো শোরুমে বা জনতা ট্রেড লিঙ্কে দেখে আসছি। আপনারা কেউ নিতে চাইলে মিয়াকো বা জনতা ট্রেড লিঙ্কে যে খোঁজ নিতে পারেন, আমি দেখেছি ওদের কাছে আসছে। এই যে এইটাও। তবে সবচেয়ে যে বড় বোলটা আমি শুরুতে দেখিয়েছি, ওটা কিন্তু কোথাও খুব একটা দেখা যায় না। খুলনাতে তো দেখিনি, আর কোথাও দেখা যায় কিনা জানি না। আর এই যে এখানে মোট 3, 4, 5 পিস বোল আছে, আমার বেশ পছন্দের। আর আপনাদের অনেকের প্রশ্ন ছিল, এই যে আমি সেমাই সার্ভ করেছিলাম বা এটা আমি রোস্ট সার্ভ করেছিলাম, এই ডিশগুলোর প্রাইস কেমন।
তো এই ডিশগুলো আমি কিনেছি বেশ 2-3 বছর আগে, কিন্তু আমার প্রাইসটা একদম মনে আছে। এই দুটো আমি কিনেছিলাম 4,500 টাকা দিয়ে। এক একটার প্রাইস পড়েছিল 2250 করে। তো দুটো আমি 4,500 টাকা দিয়ে কিনেছিলাম। আর এই যে উপরে যেটা রেখেছি কি বলবো ডিম্বা আকৃতির, ওটার প্রাইস পড়েছিল 1100 টাকা। আর এই যে জগটা, এটাও আমার অনেক বেশি পছন্দের। এই ধরনের জগ এখন অনেক অ্যাভেলেবেল, তবে আমার এই জগের নিচে যে ডায়মন্ড কাট ডিজাইনটা, এটা কিন্তু অসাধারণ, অনেক বেশি নজর কাড়া। আর এখন দেখাচ্ছি এই যে কাপগুলো। আপনাদের এত প্রশ্ন, এই কাপগুলোর প্রাইসটা আমি অনেক কমেন্টে অ্যান্সার করে বলেছি। এখনও আসে অনেক কমেন্ট, এই কাপের প্রাইসটা আপনারা জানতে চান। তো এই কাপগুলোর প্রাইস নিয়েছিল 315 টাকা পার পিস। আর এই যে এখন যে কাপটা আমার হাতে, এটার প্রাইস নিয়েছিল 215 টাকা পার পিস। আমি আবারও বলছি, গোল্ডেন কালার হ্যান্ডেল যে বড় কাপ দুটো, ও দুটোর প্রাইস পড়েছিল পার পিস 315 টাকা করে। আর এই যে বাকি যে 5টা কাপ আমি কিনেছিলাম, এগুলোর প্রাইস পড়েছিল 215 টাকা পার পিস। তো আমি না 5টা কাপই পেয়েছিলাম। আর একটা কাপ পেলে কত ভালো লাগতো। এখানে দেখেন একটা স্ট্যান্ড কিন্তু খালি। তো এই গ্লাস স্ট্যান্ডটা গোল্ডেন কালার, এর উপরে যখন আমি এই কাপগুলো সাজিয়ে রেখেছিলাম, তখন না সামনাসামনি এত অসাধারণ লাগছিল। আসলে খুবই সিম্পল, খুবই সাধারণ জিনিস আপনি যদি একটু সুন্দর করে ডেকোরেশন করে একটু প্রেজেন্টেবল করতে পারেন, সেটা যেন অনেক বেশি অসাধারণ লাগে। ঠিক তেমন আমার ওই কাপগুলো যেন অসাধারণ লাগছিল। যাই হোক, এবার চলে আসলাম এই সাইডটায়। এই ডোরটার ভিতরে আছে আমার সব কফি মাগগুলো। আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট আমার কফি মাগগুলোর কালেকশান যেন আপনাদের সাথে শেয়ার করি, তবে একটু সময় লাগবে। আমি ভাবছি আমি একটা টি কর্নার করব, আর তখন এই কফি মগগুলো আপনাদের সাথে আমি একটু ডিটেইলে শেয়ার করব। আমি তো ঠিক জানি না এখনো পর্যন্ত কোন কোন আপু ভাইয়ারা আমাকে ঠিক দেখছেন বা শুনছেন। আমার ভিডিওর এই পর্যন্ত কে কে আমার সাথে আছেন? আপনি যদি এখনও আমাকে দেখছেন বা শুনছেন, তাহলে তো আমি ধরে নিলাম আমার ভিডিও আপনার কাছে ভালো লেগেছে। আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আপনি যদি মনে করেন যে আমার ভিডিওটি একটি লাইক পাওয়ার যোগ্য, তাহলে প্লিজ আপু ছোট্ট লাইকটি করে দেবেন। আপনার একটি লাইক আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি খুব সুন্দর অভিনয় করে বা ভঙ্গিমা করে বলতে পারবো না যে আমার ক্যাবিনেটে তেমন কিছুই নাই, একেবারে সাধারণ সাদামাটা। না, সেটা আমি বলবো না। আমার ক্যাবিনেটে আমার স্বাদ এবং সাধ্য অনুযায়ী যথেষ্ট আছে। তো আমরা মধ্যবিত্ত, আমাদের কোনো কিছুই কিন্তু একদিনে হয় না। অনেকটা কাঠখড় পুড়িয়ে, অনেকটা পথ অতিক্রম করে একটা জায়গায় কিন্তু আমাদের আসতে হয়। আজ যে ক্যাবিনেটটা আপনারা কানায় কানায় পূর্ণ দেখছেন না, কোনো একটা দিন কিন্তু এই ক্যাবিনেটটাই আমার ছিল না। তো আপুদের বলছি, সেই সকল আপুদের যারা অনেক সময় অনেক কিছু নিয়ে আফসোস করেন যে আমার এইটা নাই সেইটা নাই, বিশ্বাস করেন আপুরা, একটু আফসোস করবেন না। আপনি স্বপ্ন দেখবেন, চেষ্টা করবেন, ভালো থাকার চেষ্টা, আর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেবেন। আল্লাহ দেখবেন একদিন আমার চেয়েও অনেক বেশি আপনাকে দেবে। আপনি যতটুকু চান তার চেয়েও বেশি আল্লাহ তাআলা আপনাকে দেবেন। শুধু আল্লাহর উপর ভরসা রাখবেন আর বিশ্বাস করবেন।
যাই হোক, কথা বলতে বলতে আমার আপুদেরকে নিয়ে আসলাম আমার সেই ছোট্ট কিচেনে, চিরচেনা ছোট্ট সেই কিচেনটিতে। তো আমি কিছু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম। তো বাদামগুলো আমি ব্লেন্ড করে নেব, সেজন্য আগে থেকে একটু ভিজিয়ে রেখেছি যাতে সহজে ব্লেন্ড করতে পারি। ডিমের কোরমা রেসিপি শেয়ার করব, আপনাদেরকে কথা দিয়েছিলাম, তো আজকে সেই কথা রাখার পালা। তো আমি এখানে 5টি ডিম সেদ্ধ করে নিয়েছি, কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে দারুচিনি, এলাচ, তেজপাতা, তারপরে বাদামগুলো পেস্ট করেছি, কিছু পেঁয়াজ পেস্ট করেছি, আর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া নিয়েছি আর মরিচের গুঁড়া। আমি কিন্তু ডিমের কোরমাতে জিরার গুঁড়া ব্যবহার করব না। তো ডিমগুলো আমি একটু ফালি করে নিচ্ছি, আর কি পুরো ফালি করব না, একটু চিড়ে নিচ্ছি, এতে করে মশলাটা একটু ডিমের ভিতরে ঢুকবে। তো ডিমগুলো এভাবে আমি সব কটা ডিম চিড়ে নেব একটু। তো রান্না করতে করতে একটু গল্প করা যাক। যেটা বলছিলাম, আসলে ক্যাবিনেটটা গোছাতে গোছাতে আমি একটু ইমোশন হয়ে গিয়েছিলাম। আমাদের মেয়েদের সংসারের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আসবাব অনেক বেশি শখের, অনেক বেশি আবেগ জড়ানো। প্রতিটা জিনিসের প্রতি আমাদের অন্যরকম একটা আবেগ থাকে, ভালো লাগা থাকে, কিছু স্মৃতি থাকে, সেগুলো মনে পড়ে গিয়েছিল। একটা সময় আমার ওই ক্যাবিনেটে তেমন কিছুই ছিল না। স্টিলের কিছু বাসনপত্র ছিল, কিছুটা প্লাস্টিকের জিনিসও ছিল, কিছু মেলামাইন ছিল, আর অল্প কিছু কাচের জিনিস বা একটা দুটো ডিনার সেট ছিল। তো আজকে কিন্তু শোকেসটার দিক তাকিয়ে মনে হলো, আলহামদুলিল্লাহ, আমার শোকেজে সব আছে। এবার একটু রান্নার কথায় আসি, সেটা হচ্ছে ডিমগুলো আমি একটু ভেজে নিলাম। তো কোরমা করার জন্য ডিম কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু রাবারি একটা ভাব হয়ে যাবে, ভালো লাগবে না। আর পেঁয়াজগুলো ব্রেস্তা করে নিয়েছি, তবে আমার পেঁয়াজ ব্রেস্তাগুলো মোটেও ভালো হয়নি, পেঁয়াজ কুচি করাটাই ভালো হয়নি। আর এখানে আমি তেজপাতা আর দুটো এলাচ, একটু দারচিনি নিয়েছি। আমার বাসায় এই তেজপাতা, এলাচ, দারুচিনি খুবই অল্প পরিমাণে আমি ব্যবহার করি, আমরা একটু কম পছন্দ করি। অনেকে দেখি রান্নায় বেশ গাদা গাদা এলাচ ব্যবহার করেন, ওটা আমি একদম করি না। আর এখন এই যে পেঁয়াজের যে পেস্টটা আমি করে রেখেছি, সম্পূর্ণ পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। একটু বেশি করে বা পেঁয়াজের পেস্টটা দিলে না খুব বেশি ভালো লাগে। তো এখন আমি দিয়ে দিলাম হাফ চা চামচ আদা পেস্ট, হাফ চা চামচ রসুনের পেস্ট, তারপরে ব্লেন্ডার জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, একটু মশলাও যাতে নষ্ট না হয় সে কারণে। আর দিয়ে দেব সামান্য পরিমাণে মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। সামান্য বলতে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ মরিচের গুঁড়া নিয়েছি, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ ধনিয়ার গুঁড়া নিয়েছি। আদা, রসুন, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়ো এগুলো কিন্তু আমি খুব সামান্য পরিমাণে ব্যবহার করব। কোরমাতে যদি এইসব মশলাগুলো একটু বেশি পরিমাণে হয়ে যায়, তাহলে কিন্তু কোরমার টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর এখানে আমি যে পরিমাণ বাদাম পেস্ট করেছি, তাতে 4 চামচের 4 চামচ বাদাম পেস্ট হয়েছে। তো এখানে কিন্তু আমি দিয়েছি কাজু বাদাম আর কাঠবাদাম। তো 2 ধরনের বাদাম আমি পেস্ট করার পরে 4 চা চামচ হয়েছে। তো এই সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। বাদাম থেকেও কিন্তু একটা গন্ধ আসে, সেই গন্ধটা যাতে চলে যায় সেজন্য কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু আমি বেশিরভাগই করছি ঘি দিয়ে, তেলের ব্যবহার কিন্তু খুব কম করেছি, হয়তো সেই জায়গাটা স্কিপ হয়ে গিয়েছে, আমি কিন্তু বারবার একটু একটু করে ঘি দিয়েছি। আর যখন কষাচ্ছিলাম তখন খুব বেশি ফুটছিল বা ছিটে উঠছিল, তো এটা একটু খেয়াল করবেন, একটু দূরে দাঁড়াবেন, নয়তো ছিটে একদম চোখে মুখে চলে আসবে। এই দেখেন কষাতে কষাতে একদম প্যান থেকে মশলাটা ছেড়ে দিচ্ছে। তো সেই পর্যায়ে এখন আমি এই যে লিকুইড মিল্কটা নিয়ে নিচ্ছি। কোরমা রান্নাতে ফুল ক্রিম মিল্কটা হলে খুব বেশি টেস্ট হয়। তো আমিও ফুল ক্রিম গরুর দুধটা নিয়েছি, এই যে একটু একটু করে আমি এখানে মিল্কটা দিব আর একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নেব। এখানে যে মগটা দেখতে পাচ্ছেন, এই মগের 1.5 মগ মিল্ক আমি ইউজ করেছি। তো 1.5 মগে কতটুকু হবে, হাফ কেজির একটু বেশি হবে হয়তো।
তো হাফ কেজির একটু বেশি পরিমাণে আমি কিন্তু এখানে মিল্কটা ইউজ করেছি। এখন এটা খুব ভালো করে জাল করতে হবে। গুঁড়ো দুধ দিয়ে আমি একদিন ডিমের কোরমা করেছি, তেমন একটা খারাপ হয়নি। তবে এই যে ফুল ক্রিম মিল্কটা দিয়ে যে কোরমাটা করা হয়, এটা টেস্ট সবচেয়ে বেশি ভালো হয়। তো জায়গায় দাঁড়িয়ে কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে, তা নাহলে কিন্তু নিচে লেগে যাবে। তো এই পর্যায়ে আমি এখন ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো যেহেতু আগে থেকেই সিদ্ধ করা, সেহেতু খুব বেশি কুক করতে হবে না, অল্প সময় কুক করলেই হয়ে যাবে। এই ডিমের কোরমাটা পোলাও দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে, আবার কেউ চাইলে রুটি পরোটা দিয়েও খেতে পারে। ডিমের এই যে গ্রেভিটা, এটা দিয়ে কিন্তু রুটি বা পরোটা খুব বেশি টেস্ট লাগে। আমার কাছে আসলে সবচেয়ে বেশি ভালো লাগে পোলাওয়ের সাথে। আর এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, আর দু একটা কাঁচামরিচ একটু ফাটিয়ে দিয়েছি, সামান্য একটু ঝাল যদি হয়। ডিমের কোরমায় যেহেতু বেশি ঝাল হলে ভালো লাগে না। এই পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব, আবার পরেও কিছু পেঁয়াজ বেরেস্তা আমি দিব। পেঁয়াজ বেরেস্তাটা আমার খুব বেশি ভালো হয়নি আজকে, কেমন যেন নরম হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু আমি 1 চা চামচ চিনি ইউজ করেছি। চিনিটা দেবার পরে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায়, কারণ যেন স্বাদের একটা ব্যালেন্স হয়, খুব বেশি ভালো লাগে। আর মাত্র 5 মিনিট জাল করে আমি নামিয়ে নেব। সেই মুহূর্তে আবারও কিছু বেরেস্তা দিয়ে দিলাম। এখনই আমি এটা নামিয়ে ফেলবো। ডিমের কোরমার গ্রেভি কিন্তু চুলার পরে রেখে দিলে কিন্তু শুকিয়ে যাবে। আপনি যদি রান্না করে এভাবে কড়াই সহ বা প্যান সহ রেখে দেন, তাহলে কিন্তু গ্রেভিটা শুকিয়ে যাবে। তো এখন সবার শেষে আবারও 1 চামচ ঘি দিয়ে এখন আমি নামিয়ে ফেলবো। আমার ডিমের কোরমা রান্না অলমোস্ট ডান। আমি জানি না আমার এই ডিমের কোরমা রেসিপি আপনাদের কার কাছে ঠিক কেমন লেগেছে। তবে আমি খুব বেশি ভালো রান্না জানি সেটা না, আবার খুব বেশি যে খারাপ হয় আমার রান্না সেটাও বলবো না। আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার আপুদের কাছে ভালো লাগবে। তবে আমি জানি আমার প্রিয় আপুরা আমার চেয়ে আরও বেশি ভালো রান্না জানেন, তাদের রান্না আরও বেশি সুন্দর। আমি তো জানি না এত সময় আপনারা কে বা কারা আমাকে ধৈর্য ধরে দেখেছেন বা শুনেছেন। সকলের প্রতি বুক ভরা ভালোবাসা আর দোয়া রেখে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।